হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিভ প্রেয়ার টু ম্যাথামেটিক্স। তো সেট তত্ত্বের আজকে 3 নম্বর ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি। এর আগের দুটো ভিডিওতে আমি তোমাদেরকে একদম সেটের যে সসীম ও অসীম সেটের ধারণা পর্যন্ত, অর্থাৎ সেটের কতগুলি পদ আছে সেই পদ গণনা করার বেসিক ধারণা পর্যন্ত আমি তোমাদেরকে বলেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব শূন্য সেটের ধারণা নিয়ে। সেট তত্ত্বের এটা একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা, শূন্য সেটের ধারণা। তাছাড়াও আমরা সাবসেট নিয়ে আলোচনা করব, আমরা সূচক সেটের ধারণা নিয়ে আলোচনা করব, আমরা সার্বিক সেটের ধারণা নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা ধীরে ধীরে কিন্তু সেটের অনেক গভীরে চলে এসেছি। আস্তে আস্তে কিন্তু এই যে কনসেপ্টগুলো আমরা পড়বো, এইগুলো অঙ্ক করার জন্য খুব খুব প্রয়োজনীয় হয়ে উঠবে ধীরে ধীরে। তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ভালো ভালো উদাহরণ প্র্যাকটিস করব। তো তোমাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর অনেক উদাহরণের মাধ্যমে আমরা এই গুরুত্বপূর্ণ যে কনসেপ্টগুলো আছে সেগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করব, যাতে করে আমরা বুঝতে পারি। যেটা সমস্যা হয় আমাদের বন্ধুরা, আমরা না বুঝে বেশি অঙ্ক করতে চাই, কিন্তু তোমরা দেখবে যদি আমরা বুঝে অঙ্ক করার চেষ্টা করি তার পার্থক্যটা কতটা হয়। তো চলো ধীরে ধীরে আমরা এইগুলো পড়তে শুরু করে দিই। তো সবার প্রথমে আমরা যেই জিনিসটা জানবো সেটা হলো একপদী সেট কি। তোমরা নামটা শুনেই হয়তো বুঝতে পারছো, একপদী সেট। তার মানে এটার ইংরেজি কথা হলো সিঙ্গেলটন সেট। কেন এই রকম নামকরণ? বেশিরভাগ ক্ষেত্রে বন্ধুরা তোমরা যদি কথাটার মানে বুঝে যাও তাহলেই কিন্তু অর্ধেক অঙ্ক করা হয়ে যায়। দেখো, একপদী মানে যে সেটের একটি মাত্র পদ আছে তাকেই বলবো একপদী সেট। তোমরা নিশ্চয়ই উদাহরণ বুঝতে পেরে গেছো, তোমরা সেটের পদ গুনতে জানো, তাহলে একটা সেট তৈরি করবে যাতে একটি মাত্র পদ আছে। তাহলে ধরে নাও এইটা হচ্ছে একটা একপদী পদ। এই সেটে কটা পদ আছে? একটাই পদ আছে, এক, তাহলে এটা একপদী সেট। আর একটা সেটের উদাহরণ দিচ্ছি, এই যে সেটটা কটা পদ আছে? একটাই পদ আছে, 3, তাহলে এটা একপদী সেট। আচ্ছা, এবার একটু উদাহরণটা অন্যভাবে দিই। ধরো এক্স একটা সেট, আমি বলছি সেটটা কীরকম না, ক্যাপিটাল এক্স এই সেটের পদগুলো হচ্ছে স্মল এক্স টাইপের দেখতে, যেখানে স্মল এক্সটা কি না, সাজ দ্যাট যে স্মল এক্স হলো একটি অখণ্ড সংখ্যা এবং কীরকম অখণ্ড সংখ্যা না, 2 <x < 4। তার মানে এই যে এক্স অখণ্ড সংখ্যাটা হবে সেটা 2 থেকে 4-এর মধ্যবর্তী হবে। বোঝা গেল? তাহলে এই এক্স সেটের কতগুলি পদ আছে? দেখো, প্রথম কথা অখণ্ড সংখ্যা, তাহলে 2 থেকে 4-এর মধ্যে অখণ্ড সংখ্যা কারা আছে? একমাত্র 3 আছে, আর কেউ অখণ্ড সংখ্যা নয়। তাহলে 2-এর থেকে বড় বলেছি আমি এক্স, আর 4-এর থেকে ছোট বলেছি, তাহলে ইজিক্যাল টু চিহ্নটা দিইনি, লেস দেন ইকুয়াল টু দিইনি, তার মানে 2 আর 4 হতে পারবে না, তাহলে একমাত্র 3 হতে পারবে। তাহলে এক্স সেটটাকে আমি এইভাবে লিখতে পারি, তার মানে এক্স সেটটা হলো 3। অর্থাৎ এক্স সেটে কয়টি পদ আছে? একটি পদ আছে। তাহলে এইভাবে যে সেটটা দিয়েছিলাম এটা কিন্তু আসলে একটা একপদী সেটের উদাহরণ, যেই সেটের মধ্যে একটা পদ ছিল। আচ্ছা, এবার এই অঙ্কটাকেই আমি যদি এইভাবে দিতাম যে ক্যাপিটাল এক্স ইজিক্যাল টু ক্যাপিটাল এক্স সেটের পদ কি না, স্মল এক্স টাইপের দেখতে হয় ক্যাপিটাল এক্স সেটের পদগুলো স্মল এক্স, যেখানে স্মল এক্স হলো একটি অখণ্ড সংখ্যা এবং 2 <x < 3। এটার মানে কি বুঝতে হবে ভালো করে। দেখো, তাহলে একটু আগেই বলেছিলাম, এখানে দেখো অখণ্ড সংখ্যা কি ছিল? 2-এর থেকে বড়, 4-এর থেকে ছোট। এখানে বলছে 2-এর থেকে বড় কিন্তু 3-এর থেকে ছোট, 2-এর থেকে বড় কিন্তু 3-এর থেকে ছোট। আচ্ছা, 2 আর তার মানে 2 আর 3-এর মাঝখানে কি কোনো অখণ্ড সংখ্যা আছে? এই দেখো, তুমি সংখ্যা রেখাতেও দেখো 2 আর 3-এর মাঝে এগুলো সব দশমিক সংখ্যা, এগুলো অখণ্ড সংখ্যা নয়। তাহলে এই সেটের কোনো পদ নেই। তাহলে এক্স সেটটাকে আমি যদি লিখতে চাই, এই সেটটাকে আমাকে এইভাবে লিখতে হবে, কারণ এই মাঝে লেখার মতো কিছু পদ নেই। এই যে এক্স সেটের আমি মাঝে কোনো পদ লিখতে পারলাম না, তার মানে এর পদ সংখ্যা কত? 0। সেই জন্য এই সেটটার নাম হচ্ছে শূন্য সেট। ঠিক আছে? একে ইংরাজিতে আমরা এমটি সেটও বলে থাকি অনেক সময়, এমটি বা ভয়েড সেট। ঠিক আছে, এমটি সেট অথবা ভয়েড সেট। একটা টেকনিক্যাল কথা আমি তোমাদের বলে রাখতে চাই বন্ধুরা, অনেকে এই এই এমটি সেটকে নাল সেটও বলে থাকে। অনেক
ক্ষেত্রে এটাতে একটু টেকনিক্যাল সমস্যা হয়, কারণ উচ্চতর গণিতে অনেক উঁচু ক্লাসে, এটা তোমাদের বিষয় নয়, যেসব সেটের মেজার 0 সেই সব সেটগুলোকে সেখানে নাল সেট বলে গণ্য করা হয়। তো এই কারণেই নাল কথাটা আর এমটি কথাটা এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এমটি মানে খালি, যার ভিতরে কিছু নেই, এই জন্য এমটি। ঠিক আছে, তো সেই কারণে টেকনিক্যালি নাল কথাটাকে অ্যাভয়েড করাই বেটার। যদিও বইতে তোমাদের নাল সেট নাম আছে, এমটি সেট আছে, ভয়েড সেট নামও আছে। তো নাল সেটটা নিয়ে একটা টেকনিক্যাল সূক্ষ্ম কনফিউশন ক্রিয়েট হয় তুমি যখন নাল সেটের কথা বলো, সেই কারণে নাল সেট কথাটা পারলে অ্যাভয়েড করো। ঠিক আছে, এমটি সেট বলো অথবা ভয়েড সেট বলো, সব থেকে বেটার এমটি সেট বলো। ঠিক আছে, তাহলে যেই সেটের কোনো পদ নেই যার মধ্যে, তাকে আমরা কি বলছি? শূন্য সেট বা এমটি সেট। এই সেটটাকে আমরা অনেক সময় শূন্য সেটকে বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করি, একে বলা হয় গ্রিক অক্ষর এটি ফাই। ফাই দিয়েও শূন্য সেট বোঝানো হয়। তাহলে এই এক্স সেটটাকে আমি এইভাবে দুটো ব্র্যাকেট দিয়ে মাঝে কিছু লিখলাম না, তার মানে এটা ফাই। তার মানে এই এক্সটাকে আমি এইভাবে লিখতে পারলাম, তাহলে পারতাম যে এক্স হলো শূন্য সেট, অর্থাৎ এক্স হলো ফাই। বোঝা গেছে? তাহলে আরেকটি আমি শূন্য সেটের উদাহরণ দিই। এর পরের উদাহরণটা আমরা যেটা দেবো সেটা হলো, ধরো বি সেট একটা এইভাবে নাম দিলাম যে বি সেটের পদগুলো হলো এক্স, না যেখানে সাজ দ্যাট কেমন, এই এক্সগুলো কেমন হবে না, এক্স হলো একটি অখণ্ড সংখ্যা এবং এক্স স্কোয়ার ইজিক্যাল টু 25। আচ্ছা, তার মানে এক্সটা কি প্রথম কথা অখণ্ড সংখ্যা হতে হবে, আর এক্সের বর্গ করলে 25 হতে হবে। এখন আমরা তাহলে কি করব? প্রথমেই এই এক্স স্কোয়ার ইজিক্যাল টু 25 এই সমীকরণটা যদি সমাধান করি, তাহলে আমরা কি পাবো? তোমরা সমাধান করতে জানো, তাহলে বর্গ তুললে ডান দিকে প্লাস মাইনাস দিয়ে রুট দিতে হয়, তাহলে রুট 25, তার মানে প্লাস মাইনাস 5 হবে এর সমাধান। 25-এর বর্গ হচ্ছে 5, তার মানে এক্সের দুইটি মান +5 অথবা -5। তাহলে বি সেটটাকে আমরা কিভাবে লিখতে পারি? এখন এইভাবে লিখতে পারি যে বি সেটটা হলো, বি সেটের পদগুলো হলো এক্স, যেখানে এক্সগুলো কীরকম না, এক্স হলো একটি অখণ্ড সংখ্যা এবং এতক্ষণ কি লিখছিলাম এক্স স্কোয়ার সমান 25, এবার এটা কি সমাধান করে কি পেলাম? এক্সের মান হয় +5 অথবা -5, তাহলে এক্স সমান +5 কমা দিয়ে -5, এক্স এই দুটি মান নিতে পারে, তাই তো? এখন এক্স হচ্ছে অখণ্ড সংখ্যা এবং এক্স হচ্ছে +5 অথবা -5। ঠিক আছে, তাহলে দুটোই অখণ্ড সংখ্যা, +5 অখণ্ড সংখ্যা, -5 অখণ্ড সংখ্যা। তাহলে এখন বি সেটটা হয়ে যাবে এরকম +5, -5 তার পদগুলো, তাহলে এটি দ্বিপদী সেট, এতে দুইটি পদ আছে। এখন এই অঙ্কটাতে আমি একটু ছোট্ট পরিবর্তন করব। ঠিক আছে, এই অখণ্ড সংখ্যাটা আমি ধরো এই সেটটার নাম বিটা কেটে এখন B1 করে দিলাম, আর এই অখণ্ডটা কেটে অখণ্ডটা কেটে আমি এরকম করে দিলাম যে এক্স হলো একটি যুগ্ম অখণ্ড সংখ্যা। তাহলে এক্স B1 সেটের পদগুলো কীরকম? এক্স টাইপের দেখতে হয়, এবং সেই এক্সগুলোর কী বৈশিষ্ট্য? তাদের বৈশিষ্ট্য হলো যে প্রত্যেকটি এক্স এক একটা যুগ্ম অখণ্ড সংখ্যা, অর্থাৎ B1 সেটের প্রত্যেকটা পদ এক একটা যুগ্ম অখণ্ড সংখ্যা। এবং আর কি বৈশিষ্ট্য আছে তাদের? তারা এক্স ইজিক্যাল টু +5 অথবা -5, অর্থাৎ এক্স স্কোয়ার ইজিক্যাল টু 25 এই সমীকরণটাকে সিদ্ধ করে। ঠিক আছে, অর্থাৎ তোমরা এইখানেই লিখে নিতে পারো, অঙ্কটা এরকম হয়ে গেল। তাহলে B1 সেটের পদগুলো কীরকম? এক্স, যেখানে এক্স হচ্ছে যুগ্ম অখণ্ড সংখ্যা এবং তারা এক্স স্কোয়ার ইজিক্যাল টু 25 এই সমীকরণটাকে সিদ্ধ করে। এখন এক্স স্কোয়ার ইজিক্যাল টু 25 এই সমীকরণটাকে কারা সিদ্ধ করে? এক্স ইজিক্যাল টু +5 অথবা -5 এই দুটো মান। এখন এরা কি কেউই যুগ্ম অখণ্ড সংখ্যা? 5 যুগ্ম অখণ্ড সংখ্যা নয়, এদেরকে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এরা কেউ যুগ্ম সংখ্যা নয়। তাহলে B1 সেটের পদ কোনো পদ নেই, তাহলে B1 সেটটাকে আমি কি লিখবো? ফাই সেট লিখে দেবো, এতে কোনো পদ নেই, মানে এটা শূন্য সেট। বা B1 সেটটাকে শূন্য সেটটাকে আমি এইভাবে লিখতে পারি, মাঝে কোনো কিছু লিখলাম না, দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, অর্থাৎ B1 সেটটা হয়ে গেল এখানে এমটি সেট বা ফাই সেট, তাকে আমরা এই ফাই চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে B1টা কিন্তু এখানে এমটি সেট। বোঝা গেল? এমটি সেটের ধারণা আশা করি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। এবার আমি তোমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ দেবো, ভালো করে শুনবে অঙ্কটা। ধরো তোমাদেরকে আমি একটা সেট দিলাম এ, ঠিক আছে, ধরে নাও তোমাদেরকে আমি এ সেট দিলাম। এই এ সেটে কারা কারা আছে? ধরে নাও যে এ সেটের পদগুলি হলো 1, 2, 3, 4, 5 আর 6। ঠিক আছে, তাহলে এ সেটে মোট 6টি পদ আছে। এখন এ সেট থেকে আমি একটা বি সেট বানাচ্ছি। কীরকমভাবে বানাচ্ছি
না এ সেট থেকে কয়েকটি পদ তুলে নেব, ধরো 2কে নিলাম, 3কে নিলাম আর 6কে নিলাম বা 5কে নিলাম। তাহলে এ সেট থেকে কয়েকটি পদ আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে বি সেটকে বানাচ্ছি। এখন দেখো বি সেটের প্রত্যেকটা পদ, এই 2 পদটা বি সেটেও আছে এ সেটেও আছে, 3 পদটা বি সেটেও আছে এ সেটেও আছে, 5 পদটা বি সেটেও আছে এ সেটেও আছে। তাহলে এ সেট থেকে কয়েকটা পদ নিয়ে আমি যে বি সেটটা বানালাম, তাহলে এখানে কি বলবো, বি সেটটাকে এখানে বলবো যে বি সেট হলো এ সেটের উপসেট, বা উপসেটের ইংরেজি শব্দ হচ্ছে সাবসেট, সাধারণত আমরা সাবসেট দিয়েই বলে থাকি। তাহলে সাবসেট কী জিনিস বুঝতে পেরেছ? তাহলে সাবসেট কি না, এ ও বি দুটি এমন সেট যদি থাকে যে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ, এখানে দেখো বি সেটের 2 পদটা এ সেটেরও পদ, বি সেটের 3 পদটা এ সেটেরও পদ, বি সেটের 5 পদটা এ সেটেরও পদ। তাহলে যদি দুটো সেট এ ও বি এমন থাকে যে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ, তাহলে বিকে এ সেটের সাবসেট বলা হবে। এবং সেটা কি করে লিখব, আমরা এইভাবে লিখব, বি ইজ এ সাবসেট অফ এ। তাহলে যেটা বড় সেট তাতে সেখানে হাঁ করা মুখটা, এই সাবসেটের চিহ্নের হাঁ করা মুখটা সেই দিকে থাকবে। দেখো লেস দ্যান ইকুয়াল টু চিহ্নটাই এই যেখানে, এখানে এই যে ত্রিশূল মতো, এখানে এই যে ছুঁচল অংশটা থাকবে না, এটাকে আমরা এভাবে মসৃণ উল্টো ইউ এর মতো লিখবো, ঠিক আছে? ইউটাকে যেন উল্টে দিয়েছি, তার তলায় লাইন, তাহলে এটাকে সাবসেটের চিহ্ন। এই চিহ্নটা কিন্তু সেই ইকুয়ালিটি সেন্সই ব্যবহার করা হয়, বি ইজ এ সাবসেট অফ এ, ঠিক আছে? তাহলে এখানটা আমি ইকুয়ালিটি সেন্সে কেন দিয়েছি, কারণ আমি এখানে বলতে চেয়েছি যে বি সেটের পদসংখ্যা হয় এ সেটের সমান অথবা বি সেটটা এ সেটের চেয়ে ছোট। এখন এখানে দেখতে পাচ্ছ এ সেটের পদসংখ্যা 6টা আর বি সেটে 3টে পদ আছে, 1, 2, 3টে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বি সেটটা এ সেটের থেকে ছোট সেট, অর্থাৎ বি সেটটা পুরোপুরিভাবে এ সেটের মধ্যে আছে। এইটাকে বোঝানোর জন্য আমরা এইভাবেও লিখতে পারি, বি ইজ এ প্রপার সাবসেট অফ এ, অর্থাৎ বি সেটটা পুরোপুরি এ সেটের মধ্যে আছে, দুটো সেটের পদসংখ্যা সমান নয়, ঠিক আছে? তাহলে দুটো চিহ্নই আমরা ব্যবহার করতে পারি। এখন দেখো এ সেট, তো এ সেটেতে কটা পদ আছে, 1, 2, 3, 4, 5, 6। এখানে আমি আরেকবার লিখছি। এখন দেখো আমি কি বললাম, সাবসেটের সংজ্ঞাটা কি বললাম, যে দুটো সেট এ আর বি যদি এমন থাকে যে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ, তাহলে বিকে বলবো এ সেটের সাবসেট। বোঝা গেছে? এখন দেখো আমি এই এ সেট থেকে কয়েকটা পদ তুলে নিয়ে বি সেট বানিয়েছিলাম। এখন এই কয়েকটা পদের পরিবর্তে আমি যদি এ সেট থেকে প্রত্যেকটা পদ তুলে নিই, 1 তুলে নিলাম, 2 তুলে নিলাম, 3 তুলে নিলাম, 4 তুলে নিলাম, 5 তুলে নিলাম, 6 তুলে নিলাম, নিয়ে এইটাকে আমি বি সেট নাম দিলাম। তাহলে দেখো এখন বি সেটের প্রত্যেকটা পদ দেখো, 1ও এ সেটের মধ্যে আছে, 2 পদটাও বি সেটের এ সেটের মধ্যে আছে, 3 পদটাও আছে এ সেটের মধ্যে, 4 পদটাও আছে এ সেটের মধ্যে, 5 পদটাও আছে এ সেটের মধ্যে, 6 পদটাও আছে এ সেটের মধ্যে। তাহলে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটের মধ্যে আছে। উল্টোভাবে বলতে গেলে এ সেট থেকে প্রত্যেকটা পদ তুলে নিয়ে আমি বি সেটটা বানিয়েছি, তাহলে কিন্তু আমার বি সেটটা আবার এ সেটের সাবসেট হয়ে গেল, বি ইজ এ সাবসেট অফ এ। কিন্তু এখানে দেখো বি সেটের কতগুলো পদ আছে, 1, 2, 3, 4, 5, 6। এ সেটে কটা পদ আছে, 1, 2, 3, 4, 5, 6। এবং বি সেটে যেই পদগুলো আছে এ সেটেও সেই পদগুলোই আছে। তাহলে এখানে কি বলবো, এখানে কি আমি প্রপার সাবসেট এটা বলতে পারবো, বি যে প্রপার সাবসেট অফ এ? বলতে পারবো না, কারণ বি সেটটা পুরোপুরিভাবে এ সেটের মধ্যে ঢুকে আছে এমন নয়, বি সেটটা এ সেটের সাথে সমান হয়ে গেছে এখানে, তাই তো? বি সেটের পদসংখ্যা কম নয়, কম হলে আমি এই চিহ্নটা দিতে পারতাম, তাহলে এইটা আমরা দিতে পারবো না, তাহলে এইটা ভুল। বোঝা গেল? তাই আমি কেটে দিলাম। তাহলে এখানে বি ইজ এ সাবসেট অফ এ। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারছি, দেখো এ সেট আর বি সেটের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। তাহলে কি বুঝতে পারলাম, যে প্রত্যেক সেট, এখানে বি এর পরিবর্তে আমি এ লিখতে পারতাম, কারণ এই উপরের এটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে এ লিখে দিলাম। তাহলে এখানেও বিটা কেটে এ লিখে দিলাম, তাহলে এ ইজ এ সাবসেট অফ এ হয়ে গেল। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, যে প্রত্যেক সেট তার নিজের উপসেট, এটা মনে রাখবে, প্রত্যেক সেট তার নিজের উপসেট, বা প্রত্যেক সেট তার নিজের সাবসেট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন বন্ধুরা, এটা খুব ইম্পর্টেন্ট একটা অবজারভেশন, ঠিক আছে? এবার আমরা তোমাদেরকে আরেকটা উদাহরণ দেব। এখন ধরে নাও এ একটা সেট এইরকম, না এ সেটের পদগুলো হচ্ছে এক্স, এখানে এক্সগুলো কি, এক্স হলো ইংরেজি বর্ণমালার অক্ষর, আর বি হলো একটা সেট যেখানে বি কি, এক্স, সাচ দ্যাট এক্স হলো ইংরেজি
বর্ণমালার স্বরবর্ণ। তার মানে সোজা কথাই এক্স হলো একটি ভাওয়েল। ঠিক আছে, এখন দেখো যুক্তি দিয়ে আমরা বলতে পারবো এখানে কে কার সাবসেট। আচ্ছা, যেটা ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ, এখানে বি সেটের পদগুলো কেমন এক্স আকারে দেখতে হবে। প্রত্যেকটা এক্সের কি বৈশিষ্ট্য থাকবে না, তারা ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ, তার মানে তারা একটি ভাওয়েল। আচ্ছা, যেগুলো ইংরেজি বর্ণমালার ভাওয়েল তারা তো সবাই ইংরেজি বর্ণমালারই অক্ষর, তার মানে বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের পদ হবে, কারণ এ সেটের পদগুলো কারা, ইংরেজি বর্ণমালার অক্ষর হলেই তারা এ সেটের পদ। আর বি সেটের পদগুলো কারা, শুধু ইংরেজি বর্ণমালার অক্ষর হলে হবে না, তাদেরকে স্বরবর্ণও হতে হবে। তাহলে যারা ইংরেজি বর্ণমালার অক্ষর এবং যারা ইংরেজি বর্ণমালাতে ভাওয়েল, অর্থাৎ বি সেটের পদগুলো কারা, যারা ইংরেজি বর্ণমালাতে ভাওয়েল। এখন যারা ইংরেজি বর্ণমালার ভাওয়েল তারা অবশ্যই সবাই ইংরেজি বর্ণমালার অক্ষর, অর্থাৎ বি সেটের প্রত্যেকটি পদ এ সেটে থাকবে। তাহলে আমরা কি বলতে পারি, বি ইজ এ সাবসেট অফ এ। বোঝা গেল? আচ্ছা, একটু অন্যভাবে এখন এ সেটের পদগুলো কি, এ সেটটা কী হবে এখানে যদি আমরা একটু বিচার করি। এ সেটটা কারা হবে, বলেছি এ সেটের পদগুলো হচ্ছে এক্স, এক্স হলো ইংরেজি বর্ণমালার অক্ষর, তার মানে এই ক্যাপিটাল এ সেটের পদগুলো কী হবে, এ বি সি ডি ই এফ জি এইচ আই, এমনি করে আমি সবগুলো লিখে ফেলবো। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমার এ সেট। এ সেটে কে আছে, এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি অক্ষর আছে। আর বি সেট কী হবে, বি সেটের পদগুলো এক্স হবে, যেখানে এক্সের বৈশিষ্ট্য কি, তারা ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ। ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েল কারা, এ ই আই ও ইউ। এখন দেখো আরও নিশ্চিত হওয়ার জন্য বি সেটের দেখো এই স্মল এ পদটা এ সেটেও আছে, তাহলে এই স্মল এর মাথায় একটা টিক চিহ্ন মারলাম, ক্যাপিটাল এর মাথায় একটা স্মল এর মাথায় ক্যাপিটাল এ সেটে একটা টিক চিহ্ন মেরে দিলাম। আচ্ছা, বি সেটের এই ই পদটা কি আছে, বি সেটের ই পদটা কি এ সেটে আছে, এই দেখো এখানে আছে ই। আচ্ছা, বি সেটের আই পদটা কি আছে, এখানে টিক চিহ্ন মারলাম, এখানেও আছে দেখো টিক চিহ্ন মারলাম। বি সেটের ও পদটা কি আছে, এখানেও আছে। আর এ সেটের মধ্যে কি ও পদটা আছে, এই যে এখানে আছে টিক চিহ্ন মারলাম। বি সেটে ইউ আছে, এ সেটে কি আছে দেখো, এ সেটে এখানে ইউ আছে, বি সেটে এখানে ইউ আছে। অর্থাৎ বি সেটের প্রত্যেকটি পদের মাথায় আমি টিক মেরে ফেলেছি এবং সেই পদগুলো আমি এ সেটেতেও খুঁজে পেয়েছি। অতএব কি বলতে পারি, বি সেটের প্রত্যেকটি পদ এ সেটে আছে, অর্থাৎ বি ইজ এ সাবসেট অফ এ। বন্ধুরা, এই সাবসেটের ধারণা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা দিয়ে কিন্তু অনেক অঙ্ক আমরা পরবর্তীকালে করব, তো তোমরা প্লিজ এটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো এতক্ষণ ধরে আমরা মোটামুটিভাবে সাবসেটের সাধারণ ধারণাটা বুঝতে পারলাম। কখন আমরা একটা সেটকে অন্য একটি সেটের সাবসেট বলবো সেটা আমরা বুঝতে পারলাম। এবারে আমরা যেটা বোঝার চেষ্টা করব যে একটা উদাহরণ যদি আমাদের দিয়ে দেয়, দিয়ে যাচাই করতে বলে এটি কোনো সেটের সাবসেট কি না, সেটা আমরা কিভাবে করবো, অর্থাৎ দেখে কি করে বুঝবো একটি সেট অন্য কোনো সেটের সাবসেট কি না। তো এখানে ধরে নাও ক্যাপিটাল এ সেটটা হলো এরকম। ক্যাপিটাল এ সেটে কি আছে, এ স্মল এ বি সি ডি আর 1 2 3 4। আমি ক্যাপিটাল সেটের পদগুলো হচ্ছে এইগুলি। এবার বি একটা সেট আমি এইভাবে দিলাম, বি সেটে আছে এক্স বি সি ডি জেড 2 4, ব্যাস আর কিছু নেই। এবার আমার প্রশ্ন হচ্ছে, দেখো এ সেটে কটা পদ আছে, 1 2 3 4 5 6 7 8, আর বি সেটে 1 2 3 4 5 6 7, এটা 2 কিন্তু, হ্যাঁ। তাহলে যেহেতু বি সেটে কম পদ আছে, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে বি সেট কি, বা আমি যদি চিহ্ন দিয়ে বুঝি, বি ইজ এ সাবসেট অফ এ, ইহা কি সত্যি, ইহা কি সত্য? তার মানে কি বলতে হবে তোমাকে, বি এ সেটের সাবসেট কি না সেটা তোমাকে যাচাই করে দেখাতে হবে। এখন যাচাই করে দেখানোর উপায় কি, তাহলে বি এ সেটের সাবসেট মানে বি সেটটা দেখো সহজ বাংলায়, মানে তোমাকে কি দেখাতে হবে, বি সেটটা এ সেটের মধ্যে আছে এটা তোমাকে দেখাতে হবে। আমি একটা সেট সাবসেট কিনা যাচাই করার কয়েকটা স্টেপ লিখে দিচ্ছি বন্ধুরা, তো এই স্টেপগুলো তোমরা মনে রাখবে। এখানে বি ইজ এ সাবসেট অফ এ, তার মানে কি দেখাতে হবে, তোমাকে দেখাতে হবে বি সেটটি এ সেটের, এই পদগুলো মনে রাখলে কোনো অঙ্ক আটকাবে না বন্ধুরা, এই স্টেপগুলো, বি সেটটি এ সেটের মধ্যে আছে। আচ্ছা, এখন একটা সেট অন্য একটা সেটের মধ্যে আছে এর মানে কি,
মানে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটের পদ। তাহলেই বলতে পারবো বি সেটটি এ সেটের মধ্যে আছে। তাহলে কি না, বি সেটের প্রতিটি পদ এ সেটে আছে। খুব সহজ করে বলে দিলাম। এবার আমাকে এটাই যাচাই করতে হবে যে এখানে বি যে সাবসেট অফ এ, এটা প্রমাণ করার জন্য কি দেখাবো, তাহলে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটের মধ্যে আছে কি না। আচ্ছা দেখো, এক্স পদটা বি সেটে আছে, তাহলে এক্স বিলংস টু বি। এখন এক্স পদটা কি এ সেটে আছে, দেখো এক্স পদটা এ সেটে কি এক্স বলে কোনো পদ আছে, নেই। তাহলে এক্স বিলংস টু বি, কিন্তু এক্স ডাজ নট বিলংস টু এ। তাহলে আমাকে কি দেখাতে হতো, বি এ সেটের সাবসেট দেখাতে হলে আমাকে দেখাতে হতো বি সেটের প্রত্যেকটি পদ এ সেটে আছে। কিন্তু আমি বি সেটের মধ্যে একটা পদ পেলাম স্মল এক্স, যেটা এ সেটের মধ্যে নেই। তাহলে আমাকে দেখাতে হতো যে বি সেটের প্রতিটি পদ এ সেটে আছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি বি সেটের প্রতিটি পদ তো দূর, বি সেটে আমি একটা পদ পেয়ে গেছি যেটা এ সেটের মধ্যে নেই। তার মানে বি সেটটা এ সেটের সাবসেট নয়। অতএব বি সেট এ সেটের সাবসেট নয়। বোঝা গেল? সাবসেট হলে কি দেখাতে হবে, বি সেটের প্রতিটি পদ এ সেটেরও পদ। সাবসেট নয় হলে কি দেখাতে হবে, আমি যদি অন্তত বি সেটে একটা পদ খুঁজে পাই যেটা এ সেটের মধ্যে নেই, তাহলেই বলতে পারবো বি সেটে এ সেটের সাবসেট নয়। তাহলে এখানে প্রথম পদটাই আমি দেখি শুধুমাত্র বি সেটে আছে, এ সেটে নেই, সুতরাং বিটা এ সেটের সাবসেট নয়। এবার উদাহরণটা পাল্টে দিই। এ সেটটা আমার আগের মতো একই থাকলো, এ বি সি ডি 1 2 3 4। আর বি সেটটা আমি নিলাম এ সি 2 আর ওয়াই। এটা হচ্ছে আমার বি সেট। এখন আবার একই প্রশ্ন, এই বি সেটটা কি এ সেটের সাবসেট? দেখো তাহলে আমাকে কি দেখাতে হবে, বি সেটটা যদি এ সেটের সাবসেট হয়, আমাকে আবার দেখাতে হবে যে বি সেটটি এ সেটের মধ্যে আছে। তার মানে বি সেটের প্রতিটি পদ এ সেটেরও পদ, অর্থাৎ বি সেটের প্রত্যেকটি পদ এ সেটে আছে। এখন এ বিলংস টু এ পদটা দেখো বি সেটে আছে, তাহলে এ বিলংস টু বি, তার মানে এ হলো বি সেটের একটি পদ। এবং এই এটা কি ক্যাপিটাল এ সেটেরও পদ? হ্যাঁ, স্মল এটা ক্যাপিটাল এ সেটেরও পদ। তাহলে লিখে দিলাম এ বিলংস টু বি এবং স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ। তাহলে প্রথম পদটা হয়ে গেল, ঠিক চিহ্ন দিয়ে দিলাম এ সেট, ঠিক আছে, ঠিক চিহ্ন পরে দেবো। তাহলে এ সেটটা প্রথম পদটা হয়ে গেল। এবার বি সেটের দ্বিতীয় স্মল এ পদটা বি সেটের হয়ে গেল। এবার দ্বিতীয় পদে যাবো, সি। সি পদটা বি সেটে আছে এবং আমাকে বলতে হবে সি পদটা এ সেটে আছে কিনা। দেখো সি পদটা এ সেটেও আছে, তাহলে সি বিলংস টু এ লিখে দিলাম। তারপর দুই পদটা বি সেটে আছে। এবার দুই পদটা কি এ সেটে আছে? হ্যাঁ আছে, এখানে দেখো দুই পদটা এ সেটে আছে। ওয়াই পদটা বি সেটে আছে। ওয়াই পদটা কি এ সেটে আছে? দেখো এ সেটে ওয়াই বলে কোনো পদ নেই, তাহলে এখানে আর এবং লিখবো না, লিখবো কিন্তু ওয়াই ডাজ নট বিলংস টু এ। তাহলে ওয়াইটা বি সেটে আছে কিন্তু এ সেটে নেই। তার মানে বলতে পারছি না যে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটে আছে। আমি একটা পদ খুঁজে পেয়ে গেছি বি সেটের মধ্যে যেটা এ সেটে নেই। অতএব বি এইভাবে চিহ্ন দিয়ে লিখতে পারি, ই যে সাবসেট অফ এ হলো এটা হতো নয়, মানে এটাকে কেটে দেবো বি ইজ নট এ সাবসেট অফ এ। বোঝা গেল? পুরোটা চিহ্নের সাহায্যে আমি প্রকাশ করে দিলাম। আর দেখো অঙ্ক হয়ে গেল এইটা। এবার তুমি যদি প্রথমেই ভালো করে দেখে নাও, এবার এটাকে আমি এই এতগুলো স্টেপ না লিখে শর্টে কীভাবে করতাম সেই টেকনিকটা এবার আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো তাহলে যে দুটো সেটকে বলবে, যেই সেটটা বড় সেট মানে এ সেটটাকে উপরে লিখব, আর যাকে প্রমাণ করতে হবে সাবসেট মানে যেটা ছোট সেট হবে সেটাকে নিচে লিখবো, বিটাকে এ সি 2 ওয়াই। এবার আমি বি সেটের প্রথম পদটার মাথায় কি এ, আমি দেখবো এই পদটা কি ক্যাপিটাল এ সেটের মধ্যে আছে, এ পদটা এখানেও আছে এখানেও আছে, তাহলে এই দুটোকে টিক চিহ্ন মেরে দিলাম। এবার আমি দেখবো সি পদটা কি এখানেও আছে, টিক চিহ্ন মারলাম, এ সেটেও আছে, টিক চিহ্ন মারলাম। এবার বি সেটের তৃতীয় পদটা যাবো 2, এই পদটা এখানে আছে আর এ সেটেও আছে, টিক চিহ্ন মারলাম। কিন্তু এই ওয়াই পদটা দেখো বি সেটে তো আছে কিন্তু এ সেটে ওয়াই নেই, তাহলে এটার জন্য এ সেটে কোনো টিক চিহ্ন মারতে পারবো না। তাহলে বলে দেবো বি ইজ নট এ সাবসেট অফ এ। তখন আমি এইভাবে করে নিয়ে শুধু লাস্ট লাইনটা লিখবো যে ওয়াই পদটা বি সেটে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ সেটে নেই, তাহলে ওয়াই বিলংস টু বি কিন্তু ওয়াই ডাজ নট বিলংস টু এ, সুতরাং বি এ সেটের সাবসেট নয়। এবার আর একটা অঙ্ক করে দিচ্ছি। তাহলে তোমাকে এই প্রথমে 3টে লাইন কিভাবে তুমি বাইপাস করবে, এতটা অঙ্কটা না লিখে ছোট করে কিভাবে লিখবে, এক লাইন অঙ্ক হয়ে যাবে। আর একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে ধরে নাও আমাদের এ সেট হচ্ছে এরকম, এ সেটে আছে পি কিউ আর এস ক খ
5 6, এটা হচ্ছে এ সেট, ঠিক আছে। আর বি সেটে ধরো আমাদের আছে কিউ এস গ 5 ক আর পি, ঠিক আছে। তাহলে আমি কী করব, আমি প্রথম পদটা দেখবো বি সেটের কী আছে কিউ, আমি দেখবো এই পদটা কি এ সেটের মধ্যে আছে, এখানেও আছে, তাহলে এই দুটো পদের মাথায় টিক চিহ্ন মেরে দিলাম। তাহলে প্রথম পদ নিয়ে কোনো সমস্যা নেই। এবার আমি বি সেটের দ্বিতীয় পদে যাব, বি সেটের দ্বিতীয় পদটা কি এস, তাহলে আমাকে এখানে কি প্রমাণ করতে হবে, বি সেটটা এ সেটের সাবসেট কিনা এটা আমাকে প্রমাণ করতে হবে, বি সেটটা এ সেটের সাবসেট কিনা। তাহলে বি সেট থেকে শুরু করবো, বি সেটের প্রথম পদটা এ সেটেও আছে, দুটো পদেই টিক চিহ্ন মেরে দিলাম। বি সেটের দ্বিতীয় পদটা কি এস, এটা কি এ সেটের মধ্যে আছে, এ সেটের মধ্যেও এস আছে, তাহলে এই দুটোতে টিক চিহ্ন মেরে দিলাম। বি সেটের তৃতীয় পদটা কি গ, এটা দেখো বি সেটের তৃতীয় পদ গ, কিন্তু এ সেটে কি কোনো গ বলে পদ আছে, গ বলে কোনো পদ নেই, তাহলে আমি লিখে দেবো গ বিলংস টু বি, গ পদটি বি সেটে আছে, কিন্তু গ ডাজ নট বিলংস টু এ, গ এ সেটে নেই। অতএব তাহলে কি বি সেটে আছে কিন্তু এ সেটে নেই, তার মানে বি সেটটা এ সেটের সাবসেট নয়, বি ইজ নট এ সাবসেট অফ এ। বোঝা গেল? ঠিক আছে, দেখো আমি যেই একটা পদ পেয়ে গেলাম যেটা এ সেটের সাথে মিলছে না, আর বাকি পদগুলো আমার দেখার প্রয়োজনই নেই, ঠিক আছে। তাহলে অঙ্কটা দেখো মাত্র 2 লাইনে হয়ে গেল। বোঝা গেছে? অনেকগুলো উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে এই সাবসেট কিভাবে চিহ্নিত করতে হয় তার সাথে তোমাদেরকে আমি পরিচিত করে দিলাম একবারে, আর যাতে কোনোভাবে না আটকায়, ঠিক আছে। এবার তোমাদেরকে আমি একটা খুব ভালো উদাহরণ দেব, এইটা সবাই ভালো করে মন দিয়ে লক্ষ্য করো। সব উদাহরণই ভালো, মানে ধীরে ধীরে একটু কঠিন কঠিন উদাহরণের দিকে যাচ্ছি আর কি আমি। ধরো তোমার এ সেটটা দিল এরকম, এ সেটের পদগুলো হচ্ছে এক্স, কেমন না সাচ দ্যাট, এই এক্সগুলোর কী বৈশিষ্ট্য না, এক্স হলো এস টি এ টি আই এস টি আই সি এস, স্ট্যাটিস্টিক্স শব্দের একটি অক্ষর। স্ট্যাটিস্টিক্স নামটা তোমরা নিশ্চয়ই শুনেছ, তোমাদের বইয়েতেও আছে, ঠিক আছে, যেটা পরিসংখ্যান বিদ্যা বলে তোমাদের বইয়েতে হয়তো আছে, নিচু ক্লাসে যেটা তোমরা পড়েছো সেটাই স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, যেখানে ওই তোমরা মিন মিডিয়ান মড এগুলো পড়েছিলে, মধ্যক গড় এগুলো নিয়ে পড়াশোনা করেছিলে, সেই বিষয়টাকে স্ট্যাটিস্টিক্স বলে। এটা গণিতের একটি শাখা, আলাদা একটি গণিতের, এটা গণিত থেকে আলাদা একটি সাবজেক্ট তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এক্স হলো স্ট্যাটিস্টিক্স শব্দের একটি অক্ষর। এ সেটটা কি না, এ সেটের পদগুলো হচ্ছে এক্স, যেখানে এই এক্সের বৈশিষ্ট্য কি না, এক্স হলো স্ট্যাটিস্টিক্স শব্দের একটি অক্ষর। এবার বি একটা সেট আমি বলে দিচ্ছি এরকম, বি সেটের পদগুলো কি এ সি আই টি এস। এবার আমার প্রশ্ন হচ্ছে বি কি এ সেটের সাবসেট, এইটা আমার প্রশ্ন, বি কি এ সেটের সাবসেট। তাহলে দেখো বি সেটের পদগুলো আমি দেখতে পাচ্ছি, আর এ সেটের পদগুলো এখন আমাকে নেই, পদ আকারে নেই, এটা আমি ধর্মভিত্তিক আকারে লিখে রেখেছি। তাহলে সবার প্রথমে আমার কাজ হবে এ সেটের পদগুলোকে লিখে ফেলা। তাহলে এ সেটের পদগুলো কারা, দেখো আমি এখানে এ সেটের পদগুলোকে লিখব না, বলেছে যারা এ সেটের পদগুলো হচ্ছে সেই সমস্ত এক্স, যেখানে এক্স কি স্ট্যাটিস্টিক্স শব্দের একটি অক্ষর, তার মানে স্ট্যাটিস্টিক্স শব্দের অক্ষরগুলো নিয়ে এ সেটটা তৈরি হয়েছে। আমি এখানে স্ট্যাটিস্টিক্স শব্দটা লিখে রাখবো, এস টি এ টি আই এস টি আই সি এস। এই অঙ্কটা থেকে বন্ধুরা সেটের অনেকগুলো গুরুত্বপূর্ণ নতুন ধারণা তোমরা শিখতে চলেছো এখন, ঠিক আছে। তো ভালো করে এই অঙ্কটা লক্ষ্য করবে। তো তোমরা দেখো প্রথমেই স্ট্যাটিস্টিক্স শব্দের প্রথম অক্ষরটা কি এস, এটা মাথায় টিক চিহ্ন মারি দিলাম, আর এখানে এস লিখে দিলাম। পরের অক্ষরটা কি টি, টিক চিহ্ন মারলাম, কমা দিয়ে এখানে লিখে দিলাম। কেন কমা দিয়ে লিখছি, সেটের পদগুলো কমা দিয়ে আলাদা আলাদা করে লিখতে হয়। এখানে বলা আছে এ সেটের প্রত্যেকটি পদ হচ্ছে স্ট্যাটিস্টিক্স শব্দের এক একটি অক্ষর, তাহলে একটা একটা করে অক্ষর তুলবো, সেটের মধ্যে রাখবো, কমা দিয়ে আবার অন্য পরের অক্ষরটি লিখবো, ঠিক আছে। এবার এ এখান থেকে তুললাম, ঠিক চিহ্ন দিয়ে দিলাম, আর এখানে এ লিখে দিলাম, ঠিক আছে। এরপর আবার কি টি, তাহলে টি এর মাথায় টিক চিহ্ন মারবো, এখানে কি আমি টি লিখবো, আর কিন্তু লিখবো না, টি আমি অলরেডি লিখে ফেলেছি। সেটের মধ্যে একই পদ বারবার লেখা যায় না, তোমরা আগেও বলেছি তোমাদেরকে, আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে সেটের প্রত্যেকটি পদ কি হতে হয়, ডিস্টিংক্ট বা আলাদা হতে হয়, দুটি পদ কখনোই এক হতে পারবে না। তাহলে যেহেতু আমি টি আগে লিখে ফেলেছি, তাহলে এই টিটার মাথায় টিক চিহ্ন তো মারলাম, কিন্তু এই টিটাকে আমি সেটের মধ্যে লিখবো না, টি লেখা হয়ে গেছে, এই টিক চিহ্ন দিয়ে আমি ওটাই বোঝালাম। এরপরে কি আছে আই, আয়ের মাথায় টিক চিহ্ন মারলাম, আইকে এখানে লিখেছি, লিখে নিই, তাহলে আই পদটা লিখবো,
এস, এসের মাথায় টিক চিহ্ন মারলাম, এখানে কি এস লেখা আছে, এখানে লেখা আছে, তাহলে এস আর লিখবো না। আবার আই এসছে, আই আমি অলরেডি লিখে রেখেছি, আর লিখবো না। সি, সি এর মাথায় টিক চিহ্ন মারলাম, সি লেখা নেই, সি লিখবো। তারপর আবার এসছে এস, এসের মাথায় টিক চিহ্ন মারলাম, এস কি এখানে লিখে রেখেছি, অলরেডি লেখা আছে এখানে এস, তাহলে আর লিখবো না। তাহলে এফ সেটের পদগুলি পেয়ে গেলাম, আর বি সেটটা এর নিচে রাখবো। বি সেটটাতে কী ছিল, এ সি আই টি এস। তাহলে এবার আমাকে যাচাই করতে হবে যে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলেই বলে দিতে পারবো বি কি এ সেটের সাবসেট, এই বি এ সেটের সাবসেট কিনা। এখন একটা জিনিস গুরুত্ব করে লক্ষ্য করো, আগে আমি তোমাদের দেখিয়ে দিই সাবসেট কিনা, তারপরে বলছি। দেখো বি সেটের প্রথম আমাকে দেখাতে হবে কি বি কি এ সেটের সাবসেট। তাহলে বি সেটের প্রত্যেকটা পদ যদি এ সেটে থাকে তাহলে বি এ সেটের সাবসেট হয়ে যাবে। তাহলে বি সেটটা কি, বি সেটের প্রথম পদটা কি এ, টিক চিহ্ন মারলাম। এবার আমি দেখব এই এ পদটা ক্যাপিটাল এ সেটের মধ্যে আছে কিনা, এই এ পদটা এখানেও আছে, টিক চিহ্ন মেরে দিলাম। বি সেটের পরের পদটা কি সি, মাথায় টিক চিহ্ন মারলাম। আমি দেখবো এই সি পদটা এ সেটের মধ্যে আছে কিনা, এখানে আছে, টিক চিহ্ন মারলাম। এখানে আই, বি সেটের আই পদটা এখানেও আছে, সেটা কি ক্যাপিটাল এ সেটের মধ্যে আছে, আছে। বি সেটের পরের পদ কোনটা টি, টিক চিহ্ন মারলাম, সেটা কি এ সেটের মধ্যে আছে, এখানে আছে, টিক চিহ্ন মারলাম। বি সেটের পরের পদটা কি এস, সেটা কি এ সেটের মধ্যে আছে, এখানে আছে। তাহলে বি সেটে যেই পদগুলো আছে এ সেটেতে সেই সব পদগুলোই আছে, বি সেটের প্রত্যেকটি পদ এ সেটে আছে। তাহলে আমরা দুভাবে অঙ্কটার উত্তর লিখতে পারি। কি লিখতে পারি, যেহেতু বি সেটের প্রতিটি পদ এ সেটে আছে, সুতরাং বি ইজ এ সাবসেট অফ এ। এটা গেলে একরকমভাবে উত্তর লেখা। আমি যদি একটা চিহ্ন দিয়ে উত্তর লিখতে চাই, এত কিছু আমি লিখবো না, তাহলে আমি কি লিখবো, বি সেটের প্রত্যেকটি পদ। তাহলে বি সেটের পদ কীভাবে বোঝাবো, না এক্স দিয়ে বোঝাবো, না এক্স বিলংস টু বি। এক্স যদি বি সেটের পদ হয়, এখানে আমি কী দেখলাম যে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটে আছে, তাহলে এক্স বিলংস টু বি ইমপ্লাইজ এক্স বিলংস টু এ। কখন ইমপ্লাইজ, এটা কখন ইমপ্লাইজ করে, না বি সেটের প্রত্যেকটি পদ। দেখো এক্স কিন্তু বি সেটের পদ নয়, আমি এক্স দ্বারা বি সেটের একটি পদকে বোঝাতে চেয়েছি। তাহলে প্রত্যেকটি এরকম এক্সের জন্য যখনই আমি দেখেছি যে এক্স বি সেটের পদ, সেটা এক্সট্রা এ হতে পারে, এক্সট্রা সি হতে পারে, এক্সট্রা আই হতে পারে, এক্সট্রা টি হতে পারে, এক্সট্রা এস হতে পারে। তাহলে আমি যখনই দেখছি যে এক্স বি সেটের পদ, আমি লক্ষ্য করেছি সেই পদটা এ সেটেও আছে, তাহলে এক্স এ সেটেরও পদ। এটা কখন সত্য, না ফর ইচ এক্স বিলংস টু বি। তাহলে এইটাকে আমি এইদিকে লিখবো, না ফর ইচ এক্স বিলংস টু বি এক্স বিলংস টু এ। বোঝা গেল। তাহলে এটা কখন সত্য হলো, প্রত্যেকটি এক্সের জন্য। তাহলে এখানে আমি লিখে দেবো ফর ইচ এক্স, প্রত্যেকটি এক্সের জন্য যদি এক্স বি সেটের পদ হয় তাহলেই ইমপ্লাইজ দ্যাট, এটাকে বলে ইমপ্লাইজ দ্যাট। এই চিহ্নগুলো শিখে নাও বন্ধুরা, তোমাদের কাজে লাগবে। এইভাবে তোমরা উত্তর লিখতে পারো, যেটা বুঝেছো ভাষায় লিখলে এটা উত্তর। আর যদি তোমরা সেটের ভাষায় লিখতে চাও, দেখো বন্ধুরা অসুবিধাটা কোথায় হয়, প্রথমের দিকে ছাত্রছাত্রীরা এই চিহ্নগুলো বুঝতে পারে না, ফলে সেটটাকে অনেক দুর্বোধ্য মনে হয়। কিন্তু দেখো আমি তোমাদের এই ভাষা থেকে সেটের চিহ্নগুলো বোঝার উপায় বলে দিচ্ছি, তো তোমরা প্লিজ একটু ভালো করে নজর রাখো। এতে করে তোমাদের দেখবে বইটা পড়তে অনেক সুবিধা মনে হবে, যে কোনো বই তোমরা পড়ো, ঠিক আছে। তাহলে আমি এটা আবার বলছি, তাহলে আমি কি পেলাম, আমি এখানটা এখন কেটে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। দেখো আমি কি লক্ষ্য করলাম, যে বি সেটের যে কোনো পদ তুললেই সেটা এ সেটের পদ, বি সেটের প্রত্যেকটি পদ এ সেটে আছে, আমি এটা তোমাদের একটু আগে দেখালাম। তাহলে এক্স যদি একটা বি সেটের পদ হয়, এক্স বিলংস টু বি, সেটা ইমপ্লাইজ করে এক্স বিলংস টু এ, ঠিক আছে। কিন্তু এক্স তো বি সেটের পদ নয়, আমি এক্স দ্বারা বোঝাতে চাইছি যে বি সেটের এক্স এই মানটা বি সেটের যে কোনো পদ গ্রহণ করতে পারে। এক্স এটা অ্যাকচুয়ালি এ হতে পারে, সি হতে পারে, আই হতে পারে, টি হতে পারে, অথবা এস হতে পারে। এক্স বি সেটের যে কোনো পদের মান গ্রহণ করতে পারে, ঠিক আছে। তাহলে এটা কীভাবে এবার আমাকে প্রত্যেকটি পদের জন্য বোঝাতে হবে, তাহলে আমি লিখবো ফর অল এক্স, প্রত্যেকটি এক্সের জন্য, ঠিক আছে। এক্স যদি বি সেটের পদ হয়, এক্স বিলংস টু বি ইমপ্লাইজ এক্স বিলংস টু এ। এটার মানে কি, প্রত্যেকটি এক্সের জন্য এক্স বি সেটের পদ হলে এক্স এ সেটেরও পদ হয়, সেটা এখানে লেখা আছে। বি সেটের প্রতিটি পদ হলে এ সেটে আছে, বি সেটের প্রতিটি পদ এ সেটে আছে। তাহলে প্রত্যেকটি এক্সের জন্য এক্স যদি বি সেটের পদ হয়, অর্থাৎ বি সেটের প্রতিটি পদ ইমপ্লাইজ টু এক্স বিলংস টু এ, তার মানে সেটা এ সেটেরও পদ, ঠিক আছে। তাহলে এই লাইনটা লেখার দরকার নেই, এইটা অ্যাকচুয়াল লাইন, তাহলে এইটা অতএব দিয়ে দাও এখানটায়, বা যেহেতু দাও, যেহেতু প্রত্যেকটি এক্সের জন্য এক্স বি সেটের পদ হলে সেটা এ সেটেরও পদ, অতএব তাহলে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটে আছে, তার মানে বি ইজ এ সাবসেট অফ এ। এই যে উদাহরণটা আমি তোমাদের এতক্ষণ ধরে বোঝালাম,
এটা কিন্তু তোমাদের অনেক অঙ্কের ধারণা স্পষ্ট করে দেবে। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের অনেকের মনে জাগা উচিত। কি প্রশ্ন আমি তোমাদের বলতে চাইছি, আশা করি তোমাদের অনেকের মনে জেগেছে। তোমরা সেই প্রশ্নটা প্লিজ কমেন্ট আমাকে করে জানাও। আমি এখন তোমাদের প্রশ্নটা বলছি, এর উত্তর দিচ্ছি, এর আগে কমেন্ট করে তোমরা জানিয়ে দাও তোমাদের মনে সত্যি এই প্রশ্নটা জেগেছিল কিনা। ঠিক আছে, কমেন্ট করে তোমরা প্লিজ জানিও যে এই প্রশ্নটা তোমাদের মনে জেগেছিল কিনা। দেখো বি সেটের মধ্যে দেখো পদগুলো কি এ সি আই টি এস, আর এ সেটের মধ্যে কি আছে, প্রথম পদটা কিন্তু এ নেই, এস টি এ আই সি এইভাবে আছে প্রথম পদটা। বি সেটের প্রথম পদ এ আর এ সেটের প্রথম পদ এস, এইভাবে আছে। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি তোমাদের একটা জিনিস, একটা নোট মনে লিখে দিচ্ছি এখানে, এটা মনে রাখবে। তা সত্ত্বেও কি হলো, যদিও এখানে প্রথম পদ দুটো আলাদা, কিন্তু এই এ পদটা দূরে আছে এ সেটের মধ্যে, কিন্তু আছে, কিন্তু বি সেটের প্রথম পদ এ আর এ সেটের প্রথম পদ এস, এইটা দেখে যারা ভেবো না বি সেটটা এ সেটের সাবসেট হতে পারবে না। কেন হচ্ছে, দেখো একটা জিনিস মনে রাখবে, সেটের পদগুলির কোনো ক্রম থাকে না। ক্রম মানে অর্ডার। সেটের মধ্যে দেখো তোমরা যখন সংখ্যা রেখাতে লেখো, সেখানে দেখবে পদগুলোর একটা ক্রম আছে। আমরা যখন নাম্বার গণনা করি, প্রথমে আসে 1, তারপরে আসে 2, তারপরে আসে 3, এখন ছোটো থেকে বড় হতে হতে যায় না, এটাকে ক্রম বলে। তাহলে 1 লেস দেন 2 লেস দেন 3, এই লেস দেনটাই হচ্ছে এদের ক্রম। অর্থাৎ 1-এর থেকে 2 বড়, 2-এর থেকে 3 বড়, 3-এর থেকে 4 বড়, লেস দেন ইকুয়াল টু বলতে পারো। ইকুয়ালিটি এখানে নয়, যদিও দরকার নেই তবুও। তো এখানে দেখো এই যে ছোটো থেকে ক্রমাগত বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি লিখতে পারবে না 4-এর আগে 4 লেস দেন 3, এটা লিখতে পারবে না, এটা ভুল। তাহলে আসল ক্রমটা কি, 1, তারপরে 2, তারপর 3, তারপর 4, ছোটো থেকে বড়োর এই ক্রমটাই হচ্ছে সঠিক ক্রম। সেটের ক্ষেত্রে পদগুলোর কোনো ক্রম থাকে না, অর্থাৎ যে কোনো পদকে আগে পরে তুমি লিখতে পারো। এটার থেকেই আসবে বন্ধুরা সমান সেটের ধারণা। সমান সেটের ধারণা কি, দুটো সেটে যদি পদগুলো একই হয় তাহলে সেই দুটো সেটকে সমান সেট বলবো। এখানে দেখো এ সেটের পদগুলো কি, এস টি এ আই সি, আর বি সেটের পদগুলো এ সি আই টি এস। তুমি যদি পদের ক্রম দেখো, এ সেটের প্রথম পদ এস আর বি সেটের প্রথম পদ এ, তাহলে ক্রম কিন্তু এক নয়। এর প্রথম পদ আর এর প্রথম পদ আলাদা, এর দ্বিতীয় পদ টি, এর দ্বিতীয় পদ সি। তাহলে ক্রম অনুযায়ী দুটো সেটের পদগুলোর ক্রম আলাদা। কিন্তু দেখো যেই পদগুলো বি সেটে আছে সেইগুলো সবই এ সেটে আছে। বি সেটের এ পদটা এ সেটেতে আছে এখানে, বি সেটের সি পদটা এ সেটেতে এইখানে আছে, বি সেটের আই পদটা এ সেটে এইখানে আছে, বি সেটের টি পদটা এখানে আছে, বি সেটের এস পদটা এখানে আছে। তাহলে এই দুটো সেটকে আমি সমান সেট বলতে পারবো। ঠিক আছে, যেহেতু বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেতে আছে, সুতরাং এই দুটো সেটকে সমান সেট বলতে পারবো। এখন তোমাদের মনে প্রশ্ন আছে, এই তো সাবসেট বলছিলাম, তাহলে এই তো আবার সমান সেট বলছি, মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে গুলিয়ে যাচ্ছে কিনা তোমাদের। দেখো যাতে না গুলাই তার জন্য সমান সেট আর সাবসেটের মধ্যে পার্থক্যটা কীভাবে করবে সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরে নাও ক্যাপিটাল এ সেটটা এরকম 2, 3, 4, 5, ঠিক আছে, আর ক্যাপিটাল বি সেটটা হচ্ছে এইরকম 2, 5। এখন তোমাদের প্রশ্ন, তাহলে বি সেটটা কি, দুটো প্রশ্ন, বি সেটটা কি এ সেটের সাবসেট এই প্রশ্ন, আর সমান সেট কিনা বি ইজিক্যাল টু এ, এই দুটো সেট সমান কিনা। এই দুটো প্রশ্নের উত্তর দিলেই তোমরা বুঝতে পারে যাবে কখন সাবসেট বলবো আর কখন সমান সেট বলবো, পার্থক্য কী করে করবো। দেখো বি সেটের প্রথম পদ 2, বি সেটের আর এ সেটেতে আছে কিনা দেখবো, 2টা এ সেটে আছে। বি সেটের দ্বিতীয় পদ 5 এ সেটে আছে কিনা দেখবো, এ সেটে আছে। তার মানে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটে আছে, সুতরাং বলতে পারি কি বি যে সাবসেট হবে এটা সত্যি, এটা ঠিক। তাহলে আমি বলতে পারি বি যে সাবসেট হবে, যেহেতু বি সেটের প্রত্যেকটি পদ এ সেটে আছে। কিন্তু বি সেটটা কি এ সেটের সাথে সমান, বি সেটে যেই পদগুলো আছে এ সেটে কি ঠিক সেই পদগুলোই আছে। বি সেটের 2 পদটা তো এ সেটেও আছে, বি সেটের 5 পদটা তো এ সেটেও আছে, কিন্তু এ সেটে আরও দুটো এক্সট্রা পদ আছে 3 আর 4, যেগুলো বি সেটে নেই। সুতরাং এদেরকে সমান বলতে পারবো না। সমান সেট তখনই হবে যদি দুটি সেটে হুবহু একই পদ থাকে। ঠিক আছে, তাহলে দেখো কেন একই পদ থাকতে পারে না এখানে। এ সেটে 1, 2, 3, 4টে পদ আছে আর বি সেটে মাত্র 2টো পদ আছে, তাহলে কখনোই বি সেটে এ সেটের সাথে সমান হতে পারবে না। তাহলে সমান হতে গেলে সব থেকে সহজ উপায় কি, প্রথমে দেখে নেবে পদ ও সংখ্যা সমান আছে কিনা, দুটো সেটের পদ গুনে নিলে, গুনে নেওয়ার পর দেখতে হবে শুধু গুনে নিলেই যে সমান হবে তার কোনো গ্যারেন্টি নেই, সেটা আমি এক্ষুনি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তাহলে এখানে বুঝতে পারলে যে বি সেটে এমন কিছু পদ, এ সেটে এমন কিছু পদ আছে 3 আর 4 যারা বি সেটে নেই,
সুতরাং বি সেটটা এ সেটের সাথে সমান নয়। সেটা কি করে লিখবো? চিহ্ন দিয়ে লিখবো এইভাবে। দেখো তাহলে দেখো 3 পদটা এ সেটে আছে, 3 বিলংস টু এ, কিন্তু 3 ডাজ নট বিলংস টু বি, 3 পদটা বি সেটে নেই। তাহলে যদি একটা পদও হয় এমন যেটা এ সেটে আছে বি সেটে নেই, তাহলে দুটো সেট কিন্তু সমান হতে পারবে না। অতএব এ সেটটা বি সেটের সাথে সমান নয়, এ নট ইকুয়াল টু বি, এভাবে লিখতে পারি। অথবা ভাষাতেও লিখতে পারি এ সেট বি সেটের সাথে সমান নয়। আর একটা উদাহরণ দিই, তোমাদের মনে যদি কোনো কনফিউশন থাকে। দেখো এখানে একটা আমি উদাহরণ নিচ্ছি, এ সেটের মধ্যে এইগুলো আছে 2 3 4 আর 6, আর বি সেটের মধ্যে আছে ধরো 2 3 5 7, ঠিক আছে। এবার লক্ষ্য করো এ সেটেও 4টি পদ আছে, বি সেটেও 4টি পদ আছে, তাহলে কি এরা সমান সেট? না, আমি কিন্তু বলতে পারবো না সেটা। পদ সংখ্যা সমান হলেই তারা সমান হবে, সেট দুটো সমান হবে এমন নয়। কেন? দেখো আমি দেখবো তারা প্রত্যেকটি বি সেটে যে পদগুলো আছে সেই পদগুলি এ সেটে আছে কিনা আমি এটা দেখবো। অর্থাৎ দুটি পদ এলিমেন্ট লেভেলে একই হচ্ছে কিনা। এলিমেন্ট লেভেলে মানে এ পদে যে এলিমেন্টগুলো এ সেটে, দুটি সেট এলিমেন্ট লেভেলে সমান যদি হয় তবেই তাদেরকে সমান সেট বলবো। অর্থাৎ এই এ সেটে যেই পদগুলো আছে বি সেটে ঠিক সেই পদগুলোকেই থাকতে হবে। তাহলে এ সেটে 2 আছে, বি সেটে 2 আছে, এ সেটে 3 আছে, বি সেটে 3 আছে, এ সেটে 4 আছে কিন্তু বি সেটে 4 নেই। অতএব তাহলে কি লিখবো? যেহেতু 4 বিলংস টু এ কিন্তু 4 ডাজ নট বিলংস টু বি, তাহলে একটা পদ আমি পেয়ে গেছি যেটা এ সেটে আছে বি সেটে নেই। তার মানে এলিমেন্ট লেভেলে তারা সমান হতে পারবে না, কারণ একটা এলিমেন্ট 4 আমি পেয়েছি যারা এ সেটে আছে কিন্তু বি সেটে নেই যেটা। সুতরাং এ ইজ ইকাল টু বি নয়, তার মানে এ ইজ নট ইকাল টু বি। বোঝা গেল? আশা করি সমান সেটের ধারণা তোমাদেরকে আমি স্পষ্ট করতে পেরেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্টে জানিও। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে যে ধারণাটা দেব সেটা হলো সার্বিক সেটের ধারণা, যাকে ইংরাজিতে বলে ইউনিভার্সাল সেট। অনেক সময় ইউ দিয়ে, ক্যাপিটাল ইউ বড় হাতের ইউ অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, আবার অনেক সময় ক্যাপিটাল এস অক্ষর দিয়েও প্রকাশ করা হয় সার্বিক সেটকে। তো যেটা আমার বলার উদ্দেশ্য, এই সার্বিক সেটের ধারণাটা তোমাদের কাছে এখন একটু কনফিউজিং মনে হতে পারে বা নাও মনে হতে পারে। যাদের মনে প্রশ্ন থাকবে তাদের কাছে এই প্রশ্নটা অলরেডি থাকার কথা। একটা ভিডিও দেখার পর বন্ধুরা কী কী প্রশ্ন তোমাদের মনে থাকে আমি তোমাদের করতে বলি, তোমরা কিন্তু কেউ কমেন্টে জানাওনি। তোমরা জানালে তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তোমরা তো কেউ মনেতে এটা ভাবোনি, এই যে 2 3 4 6 এই সংখ্যাগুলো আমি নিয়েছি, সেটের মধ্যে লিখে দিলাম, এই সংখ্যাগুলো আমি পেলাম কোথায়? এই প্রশ্নটা যদি তোমাদের মনে আসতো তাহলেই বুঝতে পারতে আসলে 2 3 4 6 এগুলো আমি যে নিয়েছি, আমাকে ধরে নিতে হচ্ছে কোথাও একটা কোনো সেট আছে, সেই সেটের মধ্যে এই পদগুলো ছিল, আর সেখান থেকে আমি একটা পদ তুলে নিয়েছি, এই 4টে পদ তুলে নিয়েছি, এনে এই সেটটা তৈরি করেছি। অর্থাৎ সার্বিক সেট, যেমন ধরো আমরা জল কোথার থেকে পাই? খাবার জল মাটির তলা থেকে আমরা তুলে খাই, বা সমুদ্রের জল বা নদীর যে জল সেটাকে আমরা পরিশোধন করে খেতে পারি নদীর জলকে। অর্থাৎ কোথাও একটা আধার আছে, আধার মানে একটা বড় পাত্র আছে যেখানে অনেক জল আছে, সেখান থেকে আমরা প্রয়োজন মতো জল তুলে আমরা পানীয় জল পান করি। এখানেও ঠিক সেরকম সার্বিক সেট হচ্ছে একটা ধারণা। তোমাকে ধরে নিতে হবে কোথাও একটা বড় এরকম সেট বা আধার আছে যার মধ্যে সব পদগুলো রাখা আছে, সেই সেটের আলোচনা সংক্রান্ত যে পদগুলো প্রয়োজন। এমন নয় সার্বিক সেটে তুমি যা চাইবে সব পাবে, তুমি যে আলোচনার অধীনে আছো সেই সংক্রান্ত সব পদ এখানে আছে, তোমাকে ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে সেই সার্বিক সেট হলো সেই সেট যেখানে তোমার আলোচনাধীনে সব পদগুলো, সেটের যে পদগুলোর প্রয়োজন সব আছে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই সার্বিক সেটের ধারণাটা কি। তাহলে এখানে যে 2 3 4 6 পদগুলো কোথার থেকে পেয়েছো? এগুলি ন্যাচারাল বা স্বাভাবিক নাম্বার থেকে তুলেছো। তাহলে এইখানে সার্বিক সেটটা কে ছিল? সার্বিক সেটটা ছিল ন্যাচারাল নাম্বারের সেটটা, যেখানে ছিল 1 2 3 4 5 6 এমনি করে সবাই ছিল। তাহলে এই যে ন্যাচারাল নাম্বারের সেট, এই সেটটা যদি কোথাও অস্তিত্ব আছে ধরে নাও, তাহলে এই সেট থেকে 1 3 4 6 এই 4টি পদ তুলে নিয়ে তুমি এই ক্যাপিটাল এ সেটটা বানাতে পারবে। এই সেট থেকে 2 3 5 7, এইখানে দেখো 5 এরপরে 7ও ছিল, তাহলে 2 3 5 7 এই পদগুলো তুলে নিয়ে বি সেটটা বানাতে পারবে। তাহলে এই দুটো সেটের আলোচনার ক্ষেত্রে সার্বিক সেট ছিল এই ন্যাচারাল নাম্বারের সেটটা। তাহলে এইটাকে আমি এই ন্যাচারাল নাম্বারের সেটটাই ছিল ইউ, তাহলে ইউ হচ্ছে ক্যাপিটাল এন।
একটু আগে তোমাদেরকে আমি এই উদাহরণটা দিয়েছিলাম, ক্যাপিটাল এ হচ্ছে এ সেটের পদগুলো হচ্ছে এক্স, যেখানে এক্স হচ্ছে স্ট্যাটিস্টিক্স শব্দের একটা অক্ষর। তারপরে দেখিয়েছিলাম যে এই ক্যাপিটাল এ সেটের পদগুলো হচ্ছে এইগুলো এস টি এ আই সি, কীভাবে হচ্ছে সেটা তোমাদের আমি আলোচনা করে দেখিয়েছিলাম। এখন দেখো এই এস টি এ আই সি বা স্ট্যাটিস্টিক্স শব্দের অক্ষরগুলি এগুলো আসছে কোথার থেকে? এইগুলো আসছে দেখো তুমি ইংরেজি বর্ণমালা থেকে। অর্থাৎ এখানে ইউনিভার্সাল সেট ইউটা কী ছিল? ইউনিভার্সাল সেট ইউটা ছিল তোমার এ বি সি ডি ই এফ এমনি করে জি এইচ আই জে কে এল এমনি করতে করতে একদম জেড পর্যন্ত, এক্স ওয়াই জেড। তাই এই এ থেকে জেড পর্যন্ত সব অক্ষরগুলি এই ইউ এর মধ্যে ছিল। আর ছিল বলেই এইখান থেকে অক্ষরগুলি তুলে তুলে তুমি স্ট্যাটিস্টিক্স শব্দটা বানাতে পেরেছিলে। আর স্ট্যাটিস্টিক্স শব্দটা বানাতে পেরেছো বলেই তার থেকে যখন অক্ষরগুলো নিয়েছো, নিয়ে তুমি এ সেটটা তৈরি করেছো, সেই সেট পদগুলো আসলে এই ক্যাপিটাল ইউ সেট থেকেই তুলেছো। তুমি এরকম ভাবতে পারো মানে তোমাকে এটাই হচ্ছে এখানে। এই ইউ সেটটা ছিল বলেই তুমি স্ট্যাটিস্টিক্স শব্দটা বানাতে পেরেছিলে। তুমি এই এস টি এ পেয়েছো কোথার থেকে? এই ইউ থেকে। এখানেই সব রাখা ছিল এ বি সি ডি ই থেকে জেড পর্যন্ত এই অক্ষরগুলি। তাহলে তুমি যখন স্ট্যাটিস্টিক্স শব্দের অক্ষরগুলো নিয়ে একটা সেট বানাচ্ছ ক্যাপিটালে, এই পদগুলো কোথার থেকে আসছে? আসলে এই ইউ সেট থেকে আছে। দেখো এই এস পদটা ইউ সেটে আছে, টি পদটা ইউ সেটে আছে, এগুলো সব ইউ সেটের মধ্যে আছে, কারণ ইউ সেটে এ থেকে জেড সবাই আছে। তাহলে এখানে এই আলোচনার ক্ষেত্রে আমাদের সার্বিক সেট কী ছিল? সার্বিক সেট ছিল ইউ সেটটা, যেখানে ইউ কি না, ইউ হচ্ছে ইংরেজি বর্ণমালার অক্ষরগুলি নিয়ে যে সেট, অর্থাৎ অ্যালফাবেটের সেট। ওকে, তাহলে আশা করি সার্বিক সেটের ধারণাটা আমি তোমাদের মোটামুটি বোঝাতে পেরেছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও শেষ করার আগে বন্ধুরা আমি একটা হোম টাস্ক দিতে চাই, এতক্ষণ তো ভিডিও যে আলোচনা করলাম সেগুলো বোঝার জন্য। তো চলো হোম টাস্কটা দেখে নিই। তাহলে আমি তোমাদের সাবসেটের ধারণা বুঝিয়েছি। তাহলে প্রথম প্রশ্ন, ক্যাপিটাল এ যদি এই সেটটা হয় এ বি সি, ঠিক আছে, তাহলে এ সেটের যতগুলি সাবসেট আছে তা লেখো। এই প্রশ্নটা কিন্তু বন্ধুরা একদম হুবহু এক নয়, একটু ভাবার প্রশ্ন দিয়েছি, কিন্তু এই ভিডিওর মধ্যে সব উপাদানগুলো ছিল। যারা ভালো করে ভিডিওটা দেখে একটু ভেবে বোঝার চেষ্টা করেছো, অবশ্যই এই প্রশ্নের উত্তর করতে পারবে। এটা ভালো প্রশ্ন, আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, তাহলে এ সেটের যতগুলি সাবসেট আছে তা লেখো, এটা প্রথমে দিলাম। পরের প্রশ্ন, আমি একটা বি সেট দিচ্ছি। বি সেটটা হচ্ছে সি বি এ। আমার প্রশ্ন হচ্ছে এরপরে এ ও বি সেট কি সমান সেট? এটা আমার দ্বিতীয় প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা। আমার তৃতীয় প্রশ্ন, জেড বি সি, আচ্ছা এখানটা আমি এ লিখে দিই, জেড বি এ। তাহলে আমার তৃতীয় প্রশ্ন, সি কি এ সেটের সাবসেট? সি এ সেটের সাবসেট কিনা আমি সেটা জানতে চাইলাম। ঠিক আছে, তাহলে সমান সেটের ধারণা আর সাবসেটের ধারণা থেকে আমি প্রশ্ন দিয়েছি। এবার আমি বলেছি, এবার আমি যে প্রশ্নটা করবো সবার শেষে, এই আলোচনার ক্ষেত্রে, অর্থাৎ এই এতক্ষণ ধরে আমি যে প্রশ্নটা করলাম, এখানে একটা আলোচনা করলাম, তাহলে এই আলোচনার ক্ষেত্রে সার্বিক সেট কি হতে পারে? ঠিক আছে, তাহলে আমি এখানে যে প্রশ্নটা দিয়েছি এর সাথে আরেকটা প্রশ্ন আমি দিতে চাই। এখানে আমি কি বলেছি? এ সেটের যতগুলি সাবসেট আছে তা লেখো। সব সাবসেট লিখতে হবে। সেই সাবসেটগুলো আমি সাবসেটের ধারণায় বলেছি যে একটা হয় প্রপার সাবসেট আর একটা হয় সে সাবসেটের ইকুয়ালিটি ধারণা যেখানে বললাম। ঠিক আছে, এ ইজ এ সাবসেট অফ বি, এইভাবে বুঝিয়েছিলাম, এ ইজ এ সাবসেট অফ বি। তারপরে কি বলেছিলাম? এই যে ইকুয়ালিটির ধারণা থেকে তোমাদের বুঝিয়েছিলাম। ঠিক আছে, তো এর সাথে একটা প্রশ্ন আমি জুড়ে দিতে চাই যে এ সেটের যথার্থ উপসেটগুলি
লেখো। তাহলে দুটো প্রশ্ন, প্রথমে লিখবে সব যত সাবসেট আছে সেগুলো তৈরি করবে, আর যত সাবসেট আছে সব তৈরি করে ফেললেই তুমি ওর মধ্যে থেকে কোনগুলো যথার্থ উপসেট বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তাহলে এই দুটো প্রশ্ন দিলাম। তো বন্ধুরা, এই যে প্রশ্নটা দিলাম এতে তোমরা বুঝতে পারছো না, এই প্রথম প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের অনেক গাণিতিক ধারণা স্পষ্ট হয়ে যাবে। এই প্রশ্নের উত্তর সঠিকভাবে তোমরা যদি করতে পারো, তোমরা ভাববে তোমরা অনেকটা ভালোভাবেই সেটের গোড়ার কথাগুলো খুব ভালো করে শিখেছো। তোমাদের কোনো চিন্তা থাকবে না, এই প্রশ্নটার উত্তর তোমরা যদি সঠিকভাবে করতে পারো তাহলে ভাববে তোমরা সঠিকভাবেই সেটটা শিখছো। ঠিক আছে, করার চেষ্টা করো, একটু সৎভাবে নিজে থেকে করার চেষ্টা করো বন্ধুরা। এখান থেকে ওখান থেকে টুকে অন্যকে জিজ্ঞেস করতে পারো, দেখতে পারো, তুমি বড়দের থেকে বা অন্য কারোর যে কোনো ব্যক্তির সাহায্য নিতে পারো, কিন্তু সাহায্য নেবে যখন শুধু অঙ্কটা টুকে নেবে না বা তার থেকে জেনে নেবে না, কিভাবে হচ্ছে ধারণাটা অবশ্যই বুঝবে বন্ধুরা। অঙ্ক না বুঝে করা পাপ, মনে রাখবে। না বুঝে যদি করো তুমি কিচ্ছু শিখবে না, আর না শিখে তুমি আলটিমেটলি এগোতে পারবে না। ঠিক আছে, বুঝলেই তুমি আনন্দ পাবে, আনন্দ পেলেই তোমার আরও করতে ইচ্ছা করবে অঙ্ক। ঠিক আছে, তো আমি সেই জন্যই বলছি তুমি দেখো, অন্যদেরকে জিজ্ঞাসা করো, তোমাদের বড়দের সিনিয়রদের, তোমাদের বা স্যার বা যে কোনো ব্যক্তির থেকে, বাড়িতেও থাকতে পারে মা বাবা যারও থেকে, কিন্তু বুঝে নেওয়াটা তোমার দায়িত্ব। তুমি যাকে জিজ্ঞাসা করছো সে হয়তো উত্তর দিয়ে দেবে, কিন্তু উত্তর দেওয়ার পর তুমি তার থেকে যদি বুঝে না নাও কীভাবে হচ্ছে, তিনি জানেন বলেই উত্তরটা দিচ্ছেন তোমাকে, তোমার দায়িত্ব তার কাছ থেকে তিনি কিভাবে উত্তর দিচ্ছেন সেই পদ্ধতিটা জেনে নেওয়া। এটা তুমি যতক্ষণ না শিখতে পারছো অঙ্ক তোমার শেখা হচ্ছে না, এটা মনে রেখো। তো আর বেশি না কথা বাড়িয়ে এখানেই শেষ করলাম ভিডিওটা বন্ধুরা। প্লিজ কমেন্টে তোমাদের আমি থেকে উত্তর নেব, কমেন্টে তোমাদের উত্তর অপেক্ষায় রইলাম, সঙ্গে থেকো। আর যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটি প্রেস করে দিও। পরের ভিডিওতে বন্ধুরা আমি সূচক সেট নিয়ে আলোচনা করবো। এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেল বলে সূচক সেট আমি এই ভিডিওতে দিচ্ছি না, কারণ সূচক সেটের আইডিয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ আইডিয়া, তো সেটা আমি একটা সেপারেট ভিডিওতে, আলাদা ভিডিওতে আলোচনা করব। প্লিজ বন্ধুরা ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিও।